ভারতে ইংরেজ শাসনের সময় চা যখন অর্থকারী ফসল হিসেবে আস্তে আস্তে বাজার দখল করতে শুরু করলো, সেই সময় ত্রিপুরা স্বাধীন ত্রিপুরা ছিল। সাব্রুমের এই ছোটকিল অঞ্চলটি বেছে নেন যেখানে একটি চা বাগান করবেন। সেই সূত্র ধরে এখানে একটি চা বাগান করা হয়। চা বাগান থেকেই পরবর্তী সময়ে আমরা রানীগঞ্জ বাজারের উত্থান দেখি। প্রাচীন ত্রিপুরার অন্যতম একটি গঞ্জ সাব্রুম মহকুমার রানীগঞ্জ বাজার। রানীগঞ্জকে কেন্দ্র করেই ছোটখিল, যার 4টি গ্রাম নিয়ে গঠিত বিজয়নগর, ব্রজেন্দ্রনগর, রবীন্দ্রনগর এবং কল্যাণনগর। এই অঞ্চল প্রাচীন ত্রিপুরার অন্যতম একটি সাংস্কৃতিক সমৃদ্ধ জনপদ। পাশেই ফেনী নদী, বাংলাদেশের চা বাগান সমৃদ্ধ গ্রাম বাগান বাজার, যা পার্বত্য চট্টগ্রামের অংশ। 1947 খ্রিস্টাব্দের পূর্বেই এই অঞ্চল গড়ে ওঠে। গবেষক ডক্টর রঞ্জিত দে ত্রিপুরার আঞ্চলিক ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে লেখা পুস্তকে লিখেছেন, স্বাধীনতার পূর্বেই এই অঞ্চল গড়ে ওঠে। সম্ভবত 3-এর দশকে বা 40-এর দশকের বাংলার দুর্ভিক্ষ পীড়িত মানুষ পরবর্তীতে দমন পীড়নে অতিষ্ঠ হয়ে এখানে আশ্রয় নেয়। 6-এর দশকের শুরু পর্যন্ত এই অঞ্চলে মুসলিম প্রধান অংশ এলাকা ছিল। কৃষি বাণিজ্য সর্বোচ্চ ওদের প্রাধান্য ছিল সুস্পষ্ট। তখন রানীগঞ্জ বাজার সংলগ্ন নীলাগুড় চা বাগান ছিল খুবই প্রাণচঞ্চল। একসময় রানীগঞ্জ বাজার হয়ে ওঠে এপার ওপার ব্যবসা বা কালোবাজারের জন্য বিখ্যাত। একসময় ওটাও বন্ধ হয়ে যায়। মানুষ পার্শ্ববর্তী হরিণার সোনাই এলাকায় চলে যায়। তবুও এর প্রাণশক্তি আশ্চর্য রকম প্রবল ছিল। রানীবাজার বারবার পুড়ে যাওয়ার ফলে ভারত পাকিস্তান সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ায় মানুষের আর্থিক দৈন্যতা দেখা দেয়। বেঁচে থাকার তাগিদে বহু মানুষ এলাকা ছেড়ে দূরবর্তী দুর্গম এলাকাকে বেছে নেয়, কেউ বা শহরে বা অন্য রাজ্যে পাড়ি দেয়। একসময় এই রানীগঞ্জ বাজারে মগ সম্প্রদায়ের উপস্থিতি ছিল প্রধান। বাঙালি অপেক্ষা তারাই ছিল হাটবারে মুখ্য ক্রেতা। মুসলিম জনগোষ্ঠীরা এই বাজারে আসত। কালের গতিতে 1963 থেকে 64 নাগাদ মুসলমানরা নানান ঝামেলার মুখোমুখি হয়। ত্রিপুরার আরও কয়েকটা এলাকার মতো এখানেও তাদের পূর্ব পাকিস্তানে ফিরে যেতে হয়। রানীগঞ্জ বাজারে পরপর অগ্নিসংযোগে বাজার সম্পূর্ণ ছাই হয়ে যায়। পাকিস্তানের কড়াকড়ির ফলে বন্ধ হয়ে যায় ব্ল্যাকও। সে সময় চা বাগানও দুর্বল হয়ে পড়ে। একসময় দীর্ঘদিনের কাজকর্ম বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে রানীগঞ্জ বাজার সংকটের মুখে পড়ে। যে বাজারটি একসময় সাব্রুম মহকুমার সবচেয়ে বড় বাজার ছিল। ফেনী নদী ছিল বাজারের জলের প্রধান উৎস। রানীগঞ্জ বাজার হাটবারের গ্রামের মানুষকে ছাড়িয়ে নানান এলাকা থেকে আসা সন্ধ্যায় মানুষের প্রবল ভিড়ে হাটবারে গম গম থাকত। শীতের দিনে যাত্রা গান, কবি গানও হতো। নতুন প্রজন্মের কল্যাণব্রত বসাক রানীগঞ্জ বাজার নিয়ে কিছু তথ্য দিয়েছেন। আসলে আমরা যেটা ছোটবেলা থেকে শুনে এসেছি, আমাদের তো তখনও বয়স খুব একটা হয়নি, আমরা যেটা জেনে এসেছি যে আমলিঘাট হচ্ছে সাব্রুম মহকুমার প্রথম নদী বন্দর এবং একটা সমৃদ্ধ জনপদ। হ্যাঁ, সেই দিক থেকে সেটা সবচেয়ে প্রাচীন সাব্রুম মহকুমার মধ্যে। কালক্রমে যেহেতু ফেনী নদী বরাবর পূর্ব দিক থেকে গেছে এবং এটা পশ্চিমবাহী নদী, পশ্চিম দিকে যাচ্ছে, এবার আরেকটু উজান যেটাকে বলে সেটা হচ্ছে রানীর বাজার, রানী প্রভাবতীপুর, সেটা এক মহারানীর নামে প্রভাবতীপুর করা হয়েছে। সেখানে বহু পুরনো চা বাগান আছে এবং বিশাল জনপদ। ছোট খিল, এটা একটা বিস্তীর্ণ এলাকাকে ছোট খিল বলা হয়। খিল মানে খালি জমি, এই সমস্ত কিছু একটা আছে, ভাষাতাত্ত্বিক ব্যাপার স্যাপার আছে। এটা কিন্তু সাব্রুমের একটা সমৃদ্ধ জনপদ। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই সাব্রুমে যারা বিশিষ্টজন বা বুদ্ধিজীবী বা কৃষি সব দিক থেকে ছোটখিল কিন্তু একটা সময় খুব নামডাক ছিল। আখের চাষ হতো। সাব্রুমে গুড়ের জন্য একসময় বিখ্যাত ছিল, সেটা ছোটখিল অঞ্চলে। মানে শিক্ষিত ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, এটা বেশিরভাগই ছোটখিল অঞ্চলের লোক ছিল। এটা সাব্রুম শহরে 2টো টেলিফিল্ম হয়েছে। সাব্রুমের যারা উদ্যোক্তা, সাব্রুমেরই পরিচালক, সাব্রুমের প্রযোজক, সাব্রুমের ক্যামেরাম্যান, নিয়ে টেলিফিল্ম হয়েছে। বাইরের শিল্পীরাও করেছে। এরা দুজনেই এরা দুজনেই ছোটখিলের। একজন ননীগোপাল চক্রবর্তী, একজন বিষ্ণুপদ ভৌমিক। তো সেদিক থেকে ছোটখিলটা একটা ছিল, জনপদ ছিল। তারও পরে মানে খুব বেশি সময় হয়নি সাব্রুম সমৃদ্ধ হয়েছে। তারও পরে এবার আস্তে আস্তে মানে আরও একটু উজান, ফেনী নদীকে কেন্দ্র করে আরও একটু উজানে এলো, সেটা হচ্ছে সাব্রুম।
আমাদের সাথে কথা হয় প্রবীণ ব্যক্তিত্ব মানিক বর্ধনের, 84 বছর বয়স। বাগান নিয়ে যে প্রবীণ ব্যক্তিত্বের কাছে কিছু তথ্য পাওয়া যায়। আমরা এখন আছি ছোটখিলের প্রবীণ ব্যক্তিত্ব মধুসূদন বর্ধনের সাথে সাক্ষাৎ করতে এসেছি যে ছোটখিল বাজারটা কিভাবে ডেভেলপড হয়েছিল প্রথম দিক থেকে, এই বিষয়ে আমরা মধুসূদন বাবুর কাছ থেকে কিছু তথ্য জেনে নিতে চাইছি। এই বাগানটার আগের নাম কি ছিল? এটা রানীগঞ্জ বাজার। রানীগঞ্জ বাজার ছিল। তখন তখন পাকিস্তান হিন্দুস্তান যদিও হয়ে থাকে, তো এরকম বান্ধব ধরা নিয়ম আসলো না। তখন এখান থেকেও মানুষ এখানে আইতো না। পাকিস্তান আর ইন্ডিয়া তো 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট ছিল। এর আগে তো এটা রাজের আমলে ছিল, ত্রিপুরা রাজাদের অধীনে ছিল। তো এর আগে তো এটা বাজারটার মানে শুরু হয়েছিল। এর আগে বাজার শুরু হয়েছিল, কিন্তু ঠিক আছে, এখানে ব্যবসা বাণিজ্য হয়েছিল। কিছু মুসলমান পরিবারও কিছু দোকানপাট ছিল, বাইরেও কিছু জন বঙ্গুল যে আছে, হ্যাঁ, তারার দোকান ছিল। এর বাবা দং মজনের দোকান ছিল। এই অংজুমগের বাবা দংমগের দোয়ানি বাজারে ছিল। কিরকম জমজমাট ছিল বাজারটা? খুব জমজমাট ছিল, তখন ব্যবসা বাণিজ্য হইতো। একটা বই পড়ছিলাম যে আপনাদের এলাকার ডক্টর রঞ্জিত দে লিখেছে যে বাজারে গম গম শব্দ 3 মাইল দূর থেকে শোনা যেত। শব্দ বাজারটা প্রায় এতক্ষণে মিলা আরম্ভ হইতো, 11-12টার সময় মিলা আরম্ভ হইতো। বাজারে কি কি বিশেষ বিশেষ জিনিস বিক্রি হতো? যেমন মানে শাকসবজি ছাড়া বা মানে গরু বেচা কিনে হইতো, ধান বেচা কিনে হইতো, তেলের ঘানি একটা ছিল। এই বিভিন্ন রকমের পাহাড়িরা অনেক কিছু আইনা এখানে ব্যবসা বাণিজ্য করে গেছে। এই যে ছোটখিল এলাকার বাইরে থেকে কোনো লোকজন আসতো? কোন কোন জায়গা থেকে আসতো? বাইরে থেকে আমরা যেমন বঙ্কুল, তারপরে ওইদিকে বৈষ্ণবপুর পাহাড়ি অঞ্চল লোক এখানে আসে ব্যবসা বাণিজ্য করে গেছে। তো বাজারটা যে এখন যে বর্তমান যে হাল, না একটু খারাপ অবস্থায় আছে, এটা কেন হলো? এটা একমাত্র তার কাটাতে অর্ধেক গেছে, তার কাটায় এটা অর্ধেক তার কাটাই গেছে। আর কিছু অংশ বর্তলি বাজারটা ওই জানে, আমরা বাজারটা এখন নিষ্প্রভ একটু আছে। বেশিরভাগ লোক তো এদিকেরই, বেশিরভাগ লোক সংখ্যার দিক দিয়ে চিন্তা করতে গেলে লোক সংখ্যা তারা এদিকে। আচ্ছা, ওই সময় একটা আমাদের হাটবার ছিল, হাটবার। সেই হাটবারটা এখন এই ছোটখিল বা রানীগঞ্জ বাজারে কি কি বার পড়তো হাটবার? এখন যেটা সোমবার আর বৃহস্পতিবার, তখনও আসিল সোমবার আর বৃহস্পতিবার। চা বাগানের শ্রমিকরা কিভাবে এই বাগানকে, মানে চা বাগানের শ্রমিকরা তখন সংখ্যা কম ছিল, তখন মালু ছিল বাগান পরিচালনা করতো। আর শ্রমিকরা তো এখানে সব মার্কেটিং করতো, সব মানে। আর এখানে মাগর সর্দার বলে একজন আছিল, আর এখানে কেরানি আছিল একজন পীযুষ চক্রবর্তী। আচ্ছা, এই যে চা বাগানটা আছে, এই চা বাগানটা লীলাগড় চা বাগান নামে খ্যাত। লালুকত্তা নামও খ্যাত। লালুকত্তার ব্রজেন্দ্র কিশোর দেব বর্মা। আচ্ছা, এই যে লীলাগড়কে চা বাগানটা লীলাগড় নাম হলো লীলাবতী নামে। ত্রিপুরার কি মহারানী নাকি নাকি কারো লালুকত্তার পরিবারের কোন বংশধর হবে, এই জন্য এই চা বাগানটার নাম লীলাগড় চা বাগান। এখানে নৌকাত করি অনেক দূর থেকে, দেশের থেকেও এখানে ব্যবসা বাণিজ্য হইতে, এই জন্য গঞ্জ বলা হইত। এই জন্য জলপথে আসার জন্য এটাকে রানীগঞ্জ। তখন তো রাস্তাঘাট ছিল না, তখন জলপথে বেশিরভাগ মানুষ এই রানী বাজারে উঠতো। আপনার সময় আপনি যে বাজারে যেতেন কি দেখতেন? যে হিন্দু মুসলমান বা উপজাতি কিরকম সম্পর্ক ছিল? তখন ভালোই সম্পর্ক ছিল, হিন্দু মুসলমান বা পাহাড়িরা সবাই মিলেমিশা আমরা বাজার সাজার করছি, কোনো অসুবিধা হয়নি। মুসলমানরা তো 1963 বা 64 খ্রিস্টাব্দে এরা মানে সেই সময় পূর্ব পাকিস্তানে ফিরে গেছে। ফিরে যাওয়া তো কিছুটা লোকজন বাজারে কম আসা যাওয়া। আর বেশিরভাগ আমরা ক্ষতি বেশি বর্তলি বাজারটা হওয়াতে। আর তার কাটায় তো বাজারের অর্ধেক অংশ গেছে, তার কাটায় আমাদের অর্ধেক অংশ গেছে। রানীগঞ্জ বাজারের উত্তর দিকে লীলাখুর চা বাগান ভারতের ইংরেজ শাসনের সময় চা পাতা অর্থকালীন ফসল হিসেবে মান্যতা পাওয়ার পর ত্রিপুরার রাজা বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর সাবরুমের রানীগঞ্জকে গার্ডেন হিসেবে বেছে নেন। 300 একর জায়গা জুড়ে লীলাখুরটি গার্ডেনে গড়ে ওঠে।
উত্তরপ্রদেশ বিহার থেকে সেই সময় চা শ্রমিক আনা হয়। গত 4 জুলাই 2024 লীলাগড় চা বাগান চা সমবায় সমিতি লিমিটেডের প্রেসিডেন্ট লক্ষণ সর্দার জানান, ভিন রাজ্য থেকে তার পূর্বপুরুষেরা এই বাগানে শ্রমিক হিসেবে এসেছিলেন। বিশেষ করে এই বাগানের উন্নয়নে তার বাবা মাখন সর্দার চা শ্রমিক হিসেবে কাজ করে গেছেন। নতুন বাগান তৈরি করার ক্ষেত্রে ভূমিকা ছিল বেশি। লীলাগড় চা বাগানের অফিস ঘরে কথায় কর্মচারী শিবপ্রসাদ দত্ত তিনি জানান, বাগানের ইতিহাস মানুষের মধ্যে অজানা নয়। বাগানটি 100 বছর পার হয়ে গেছে। ত্রিপুরা রাজা ব্রজেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর অর্থ করে ফসল চা বাগান শুরু করেছিলেন। বাগানে বর্তমানে সিটিসি চা পাতা উৎপাদন হয়। বাজারে যথেষ্ট চাহিদা আছে। সাবরুম থেকে ক্যামেরাম্যান উৎপল দাসের সাথে দুলাল দাস, নবীন ত্রিপুরা। আমি তো প্রায় ছোটবেলা থেকেই আছি এখানে। আমার মা বাবা এই বাগানে কাজ করতো। মা বাবা তখন থেকে আমিও ছোটবেলা থেকে কাজ। কোন সময়টা মনে আছে? আমার সময়টা ঠিক মনে নাই। আপনার বাবার নাম কি? মাখনলাল সিং। মাখনলাল সিং কি বাগানে ছিলেন? এই বাগানে সর্দার ছিল। কোন দেশ বাড়ি কোনখানে? এমনিতে আমার ঠাকুরদাদার বাড়ি আছিল ইউপিতে। তো এইখানে আমার বাবারা ওই আইছে, এখানে এখন লোকাল হয়ে গেছি আমরা। কিভাবে আছে? রাজা আনছে নাকি এমনিতেই আইছে? এটা রাজা আনছিল শুনছি, মহারাজা। মহারাজা কি নাম? মহারাজার নাম ব্রজেন্দ্র কিশোর দেববর্মন। তো এই যে লীলাবতী বা লীলাগড় চা বাগানটা হইছে, লীলাবতী কে আছিল? লীলাবতী আছিল মহারাজার স্ত্রী। লালুকর্তার নামও তো একদম শুনতাম, লালুকর্তা। এটা কি রাজার কোন কর্মচারী? এটা মনে হয় সম্ভবত কর্মচারী। লালুকর্তার নাম আমরাও শুনছিলাম। বাগানে না, এখানে মহারাজার বাড়ি আছিল লেচু বাগানে। 333 একর আছে। এখন শ্রমিক কিরকম আছে? শ্রমিক এখন প্রায় ধরেন দুটা বাগানে মিলে প্রায় 350-400 মতন আছে। আগে কিরকম? যখন আপনি ছোটবেলার বুদ্ধি হয়েছে বা বাগানে আপনি ঢুকছেন, তখন শ্রমিকের সংখ্যা কিরকম আছে? তখন বেশি আছিল না, তখন ধরেন 25-30 জন এরকম আছিল। এই চা পাতা যেগুলো উৎপাদন হতো, এই চা পাতাগুলো কোথায় বিক্রি হতো? তখন এখানে একটা ছোট মোটো ফ্যাক্টরি আছিল আগে। না, বিক্রি হতো কই? আগরতলা। আমার নাম শিবপ্রসাদ নাথ। আপনি বাগান সম্পর্কে কি জানেন? আমি তো অ্যাকচুয়ালি এখানে অফিস স্টাফ, 19-20 বছর চাকরি করি। পুরানো তথ্য সঠিক মনে নাই, তবে এতটুকু ডকুমেন্টে দেখছি 1982 সালের আগে কিছু একটা সময় একটা রাজার থেকে বা লালুকর্তা থেকে যে কোনো পাবলিক দুজনে লিস্ট নিয়ে আনিছিল। নাম জানা আছে পাবলিক দুজন? একজন নামদারি দেবন্দ্র চৌধুরী, এটা দীপক চৌধুরী বাবা হইতে পারে, এতটুকু শুনছি। তো তারা তখন এটা একটা এখানে মেশিন আছিল, কয়লা দিয়েও ডিজেল দিয়েও, তখন চালাইতে পারে না, শ্রমিক চালাইতে পারে না। যে কোনো সময় এখানে একটা কমিটি গঠন হয়েছে। কমিটি গঠন করে 1982 সালে 11/10/1982 সালে এটা সমিতি করে দিয়েছে, কোঅপারেটিভ। এই 1982 সাল থেকে এখন পর্যন্ত এটা কোঅপারেটিভ চলছে। এর আগে যখন এই গাছগুলো লাগানো হয়, এই সম্পর্কে কোনো না, এটা তথ্য না আমার কাছে নেই, অফিসিয়াল নাই না। বা 1982 সাল থেকে অফিসিয়াল তথ্য আছে, সব আছে। এর আগে নেই। 1920-25 একটা ধারণা 100 বছর হয়ে গেছে। রাজার 100 বছর, মানে রাজাতে বাগান করছে প্রায় 100 বছর বা 100 পারে গেছে। তখন যে কোনো সময় বাগান যখন করছে, যে কোনো সময় বিহার ইউপি থেকে হ্যাঁ কিছু শ্রমিক আনছে। আমি শুনছি যে অন্তত 35-40 জন শ্রমিক আনছে, তাদের বংশধর, তারা ওইখানের লোক। কিন্তু ওই ইউপি বা বিহারের আছে, এখনো আছে, সিং আছে, কুর্মি আছে, ওরাং আছে, রি আছে। ওই সমস্ত লোকরা বা বাইরের থেকে যারা আসলে ওদের বংশধররা এখন এই বাগানের মধ্যে আছে সব বংশধর। তো তাই নিয়ে আমার প্রেসিডেন্ট বাগানে তাই নিয়ে আছে। এবং এক সমাজসেবককে আমরা পেয়েছি, বিপদ রঞ্জন দে এবং মন্টু দেবনাথ। আমরা জেনে নেব যে রানীর বাজার, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেই জনপদটা সাবরুমের প্রথম বাজার, এই সম্পর্কে তাদের কোনো ধারণা আছে কিনা জানতে চাইছি। আমি যখন ছোট ক্লাস 1-2 যখন পড়ি, তখনই আমাদের এখানে এই বাজারে আমার বাবার তখন দোকান ছিল। ওই দোকানে আসতাম, বা স্কুল থেকে আসতে যেতেই তখন দোকানে ঢুকতাম, খাওয়া দাওয়া করতাম। তখনই দেখতাম এই বাজারটা সাবরুমের মধ্যে বড় বৃহত্তর বাজার ছিল। আমরা মানুষের মুখেই শুনেছি। তখন এখানে মানুষের এত সমাগম, এখানে আমাদের বাজারে এই সোসাইটিতে কোনো বাজারই ছিল না। সোনাই, বঙ্কুল, এদিকে মনু বা অন্যান্য সাইডের থেকে এখানে মানুষ
একত্রিত হইতো, এক জড়িত হইতো। এখানে আবার গরু বাজার ছিল, এই যে চা বাগানটার পাশাপাশি এখানে একটা মাঠ ছিল। এই মাঠে মানুষের দূর দূরান্ত থেকে গরু আনতো, গরু বিক্রি করতো। উপজাতি সম্প্রদায়ের লোকরা এখানে আসতো। হ্যাঁ, অনেক সম্প্রদায়ের লোক ছিল। ক্রমে ক্রমে তারা এখন এখানে শূন্য হতে গেছে। মুসলিম জনগোষ্ঠীর কেউ মুসলিম আসেন? জনগোষ্ঠীও তখন ছিল কিছু। এখানে নিপন্ড পাড়া বলে নাম, তখন এটার নাম ছিল আড্ডারাটিলা, এখন বর্তমানে এটার নাম ছিল নিপন্ড পাড়া। তাহলে ট্রাইবেল জনগোষ্ঠী এবং মুসলিম জনগোষ্ঠী রানীগঞ্জ বাজারে এসে বাজার করতো তখন ছিল। মুসলিম সম্প্রদায়টা একটু কম ছিল, ট্রাইবাল সম্প্রদায়ের লোকটা বেশি ছিল। এখান থেকে মনুঘাট থেকে আসতো, ওইদিকে জলপাট থেকে আসতো, চতুর্দিকে থেকে আসতো ট্রাইবেলেরা। এখানে বাজার করতো, আমরা দেখতাম ট্রাইবেলেরা যখন আসতো এই বাজারে, কলা পাতার মধ্যে তারা ভাত পোলটা বেঁধে আসতো। হ্যাঁ, 9টা 10টার মধ্যে তারা খাওয়া দাওয়া করতো। আবার বাজারটা দুপুরে 12টা 1টার মধ্যে সম্পূর্ণ ভেঙে যেত, তারা যার যার বাড়ি ঘরে চলে যেত। এতটুকু আমার যখন ছোট ছিলাম তখন দেখলাম। এরপরে তো বাজারটা ক্রমে ক্রমে ওই চতুর্দিকে যেমন বটতলাটা হলো, বটতলার পাশাপাশি অল্প কত জায়গা। এটা তো প্রাথমিক দিক। অশোক বাবুর কাছে জানতে চাইছি, যে মন্টু বাবুর কাছে জানতে চাইছি যে এই বাজারের পেছনে যেটা বাজার হয়েছে, এই বাজারের এই যে লীলাগড় চা বাগান আছে, তার কোনো প্রভাব আসেনি? হ্যাঁ, লীলাগড় চা বাগানের একটা প্রভাব অতীতেও ছিল, বর্তমানেও এখনো আছে। লীলাগড় চা বাগানটা প্রায় 500 একর জায়গা নিয়ে বিস্তৃত। ক্রমান্বয়ে যদিও 500 একরের ভিতরে এখন চা প্ল্যান্টেশন নেই, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে বাগানের শ্রমিকরা এখানে মার্কেটিং করতো। হ্যাঁ, মার্কেটিং করতো, যার জন্য এখানে বাজারটা ছিল। বাজারটা খুবই জমজমাট হতো। আর এই শ্রমিকরা কোত্থেকে? শ্রমিকরা এই এলাকা থেকে, বিশেষ করে চা বাগানের বস্তি থেকে, থাইবং থেকে, মনুঘাট থেকে, এরা শ্রমিকরা এখানে এসে বাগানে প্লাকিং বা অন্যান্য কাজে তারা যুক্ত হতো। এবং পেমেন্টটা তখন বাগানের অফিসে হতো, যে শ্রমিকের পেমেন্ট। বর্তমানে অফিসে পেমেন্টটা হয় না, থাইবুঙে এবং মনুঘাটে গিয়ে পেমেন্টটা দিয়ে আসে, যার কারণে মানুষটা বর্তমানে একটু কম সমাগম এই বাজারে হয়। এখন যেটা মূল যে প্রশ্ন, এই যে বাজারটা আছে, এটা প্রাচীন বাজার। এখানে 2-3 বার আগুনের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনা ঘটেছে। এরপরে এটার আজকে এই অবস্থা কেন? এটা কেন আরো বেশি করে এটা ধীরে ধীরে বিশেষ করে উন্নতি হলো না? বিশেষ করে ইদানিং যে 2020 সালের দিকে কোভিডটা হয়েছে, কোভিডের সময়ে কি হলো, বাজার যখন লকডাউন চলছে তখন পাড়ায় পাড়ায় দোকান হয়েছে, বিভিন্ন এলাকাতে, সোসাইটিতে, ওইসব জায়গাতে সমস্ত কিছু পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু পাওয়া যায়। যার কারণে এখান থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে মানুষ আর আসে না। বাড়ির সামনে সমস্ত সামগ্রী পাওয়া যায়, কাঁচামাল, মাছ, মাংস সবকিছু পাওয়া যায়। যার কারণে এই বাজারে মানুষটার সমাগম এখানে কম হয়। কিন্তু বাজারটা অত্যন্ত প্রাচীন। আমরা যতটুকু জানি, এটা বা আমাদের বয়স্ক বাবা ঠাকুরদাদা কিছু নাম জানা আছে যারা এই বাজারের সাথে, বাজারের উন্নতি কল্পে গঠন করার ক্ষেত্রে কাজ করেছে, এবং কিছু নাম জানা কাজ করেছে। তারা মনে করেন চিত্তরঞ্জন দে স্থানীয়, তারপরে মনে করেন ফণীভূষণ হাজারি, ক্ষিতিরচন্দ্র ভৌমিক, দেবন্ড চৌধুরী, এরা তখনকার এই এলাকাতে মনে করেন প্রতিষ্ঠিত লোক হিসেবে